বন্ধুরা, গল্পটি শুনে আপনাদের ভালো বা খারাপ লাগলে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প, সিন্দুকের রহস্য। বিকেল 5টা বাজে। বর্ষার মেঘে ঘনিয়ে এসেছে কলকাতার আকাশ। গোয়েন্দা অরিজিৎ বসু তাঁর চেনা ছন্দে চা খেতে খেতে বই পড়ছিলেন। এমন সময় দরজার ঘণ্টা বেজে উঠল। চেয়ার ছেড়ে উঠে দরজা খুলতেই দাঁড়িয়ে এক অচেনা তরুণী, হাতে এক মোটা খাম। আপনি অরিজিৎ বসু? জি, বলুন। এই চিঠিটা আমার দাদু আপনার জন্য রেখে গেছেন। উনি গত সপ্তাহে মারা গেছেন। চিঠি খুলে অরিজিৎ অবাক। পরিচিত নাম, প্রাক্তন ইতিহাসবিদ অনিরুদ্ধ রায়। তিনি লেখেন, অরিজিৎ, আমি জানি তুমি এখনো রহস্য সমাধান করো। মৃত্যুর আগে আমি একটা জিনিস রেখে গেলাম যা দুনিয়ার চোখে হারিয়ে গিয়েছিল, একটি সিন্দুক যার ভিতরে এমন কিছু আছে যা প্রকাশ পেলে ইতিহাস বদলে যাবে। যদি আমার উপর তোমার কোনো ভরসা থাকে, দয়া করে এটাকে খুঁজে বের করো। প্রথম সূত্র পাবে আমার ব্যক্তিগত লাইব্রেরির পিছনের দেয়ালে। অনিরুদ্ধ রায়। এইভাবে গল্প শুরু হয় এবং এরপর একে একে প্রকাশ পেতে থাকে বহু বছর আগের ইতিহাস, গোপন চুক্তি এবং এক প্রাচীন রাজবংশের হারিয়ে যাওয়া ধনসম্পত্তির কাহিনী। কলকাতা, বালিগঞ্জ, অনিরুদ্ধ রায়ের বাসভবন। বাড়িটি যেন অতীতের ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। লোহার গেটের পাশে লাগানো প্লেটে লেখা, অনিরুদ্ধ রায়, ইতিহাসবিদ। অরিজিৎ ভিতরে ঢুকলেন তরুণীটির সঙ্গে। নাম তার ঐশী রায়, অনিরুদ্ধ রায়ের নাতনি। পুরনো ধাঁচের দোতলা বাড়ি, ভেতরে ধুলোমাখা ফার্নিচার, পুরনো ঘড়ির টিকটিক শব্দ। এই ঘরটাই দাদুর ব্যক্তিগত লাইব্রেরি ছিল, ঐশী জানাল। ঘরে পুরনো বইয়ের গন্ধ, মেঝেতে কিছু ছড়ানো বই, আর একদিকে মোটা কাঠের বুকশেলফ। অরিজিৎ প্রথমেই চিঠির শেষ লাইনটা মনে করলেন, সূত্র পাবে আমার ব্যক্তিগত লাইব্রেরির পিছনের দেয়ালে। তিনি বুকশেলফটা পরীক্ষা করতে লাগলেন। একদিকে হালকা ফাঁকা জায়গা। ঠেলে দেখলেন ওটা নড়ে। হঠাৎ একটা ক্লিক শব্দ এবং পিছনের দেয়ালের প্যানেল একটু খুলে গেল। ভেতরে একটি ছোট কাঠের বাক্স। অরিজিৎ বাক্সটা বের করে খুললেন। ভিতরে একটা পুরনো চিঠি, একটা মানচিত্রের খণ্ডচিত্র আর একটা ধাতব চাবি। চিঠিতে লেখা, যদি তুমি এটা খুঁজে পাও, বুঝবে তুমি সঠিক পথে আছো। চাবিটা সিন্দুকের, কিন্তু সিন্দুকটা কোথায় আছে সেটা জানতে হলে চন্দ্রকেতুগড়ের খননের রিপোর্ট পড়তে হবে। রিপোর্টটা আমি আমার বন্ধুকে দিয়েছিলাম, নাম তার রমেন সেন। ও এখন মেদিনীপুরে থাকে। ওই জানে সিন্দুক কোথায় লুকানো আছে। অরিজিৎ কাগজগুলো যত্ন করে গুছিয়ে নিলেন। ঐশী বিস্মিত হয়ে বলল, চন্দ্রকেতুগড়? এটা কি পুরনো কোনো প্রত্নতাত্ত্বিক স্থান না? হ্যাঁ, অরিজিৎ জবাব দিলেন, প্রাচীন বঙ্গের গুরুত্বপূর্ণ নগর। এখানে অনেক কিছু পাওয়া গেছে, রত্ন, মুদ্রা, প্রত্নসামগ্রী। সম্ভবত এই সিন্দুক কোনো রাজসভার গুপ্ত সম্পদ। আমাদের পরের গন্তব্য মেদিনীপুর। পরদিন মেদিনীপুর, রমেন সেনের বাড়ি। অরিজিৎ ও ঐশী পৌঁছালেন এক শান্ত গ্রাম্য পরিবেশে। রমেন সেন বছর 70-এর একজন বৃদ্ধ ভদ্রলোক ও অভিজ্ঞ প্রত্নতত্ত্ববিদ। শুনে ভীষণ আবেগপ্রবণ হলেন। অনিরুদ্ধ বেঁচে নেই। হায়, ও ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু। চিঠির কথা শুনে রমেন কাঁপা হাতে একটা নোটবুক বের করলেন। এইটা অনিরুদ্ধ আমাকে দিয়েছিল। আমি এটা লুকিয়ে রেখেছিলাম, কারণ ও বলেছিল সময় আসলে কেউ আসবে। তুমি এসেছে মানে সময় এসেছে। নোটবুক খুলতেই দেখা গেল সিন্দুকের বর্ণনা, চাবির নকশা এবং একটি গুহার উল্লেখ। সিন্দুক লুকানো আছে ভাস্কর গুহা নামক এক অজানা স্থানে, যেটা মেদিনীপুরের অরণ্যের ভেতরে। কেবল 3টি সংকেত জানলে তবেই সেই গুহার প্রবেশপথ খোলা যাবে। অরিজিৎ জিজ্ঞেস করলেন, এই 3টি সংকেত কি? রমেন বললেন, তা এখানেই আছে, কিন্তু এই পথে যাওয়া বিপজ্জনক। অতীতের কেউ কেউ চেষ্টা করেছিল, কেউ আর ফেরেনি। তুমি কি তবু এগোতে চাও? অরিজিৎ স্থিরভাবে বললেন, আমি সত্য খুঁজে বের করব। অনিরুদ্ধবাবুর শেষ ইচ্ছা ছিল এটা। ঘন জঙ্গলে ঢেকে থাকা মেদিনীপুরের এক অজানা কোণ।
সূর্যের আলো এখানে মাটিতে পড়ে না। রমেন সেনের দেওয়া মানচিত্র, 3টি সংকেত আর সেই ধাতব চাবি, সব নিয়ে রওনা হলেন অরিজিৎ ও ঐশী। সংকেত 1, যেখানে সূর্য উঠে না তবু ছায়া পড়ে, খুঁজে নাও পাথরের চোখ। সংকেত 2, চোখ যদি দেখায় সোজা পথ তাহলেই খুলবে প্রাচীন দ্বার। সংকেত 3, সাপের মতো লতাই দেবে সিঁড়ি, নিচে নামলে তবেই রহস্য ফাঁস। অরিজিৎ ও ঐশী হেঁটে চলেছে প্রায় 2 ঘন্টা। গাছের পাতার ফাঁকে সূর্য ম্লান, পাখির ডাক নেই। হঠাৎ সামনে এক বিশাল পাথরের স্তম্ভ। ঐশী চুপচাপ বলল, এটাই কি সেই পাথরের চোখ? অরিজিৎ তাকিয়ে দেখলেন পাথরের গায়ে খোদাই করা একটি চোখ। চোখের মণি যেন আলাদা পাথর দিয়ে তৈরি। তিনি পাথরের মণিতে চাপ দিলেন। কাঁপুনি দিয়ে পাথরের স্তম্ভ সামান্য নিচে নামল এবং সামনে মাটি ফেটে খুলে গেল। ভিতরে গুহার সিঁড়ি, অন্ধকার, ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। অরিজিৎ ব্যাগ থেকে টর্চ বার করে নামতে শুরু করলেন। ঐশী একটু দ্বিধায়, আপনি নিশ্চিত তো? এটা কি ফাঁদও হতে পারে না? হ্যাঁ, হতে পারে, কিন্তু অনিরুদ্ধবাবু বলেছিলেন সত্য সাহসীদের জন্য এখন আমাদের পিছিয়ে যাওয়ার উপায় নেই। গুহার ভেতরে পাথরের দেয়ালে প্রাচীন নকশা, রাজাদের ছবি, যুদ্ধের দৃশ্য, ধনরত্ন। হঠাৎ এক জায়গায় দেখা গেল একটা দরজা, যাতে 3টি গোল চিহ্ন। অরিজিৎ বুঝলেন এখানেই সংকেত 2 কাজে লাগবে। তিনি দরজার মাঝখানে দাঁড়ালেন। তখনই গুহার উপরে খোলা একটি ফাটল দিয়ে আলো এসে পড়ল, একেবারে সেই চিহ্নগুলির ওপর। চিহ্ন 3টি, চোখ, সাপ আর একটা চাবির ছাঁচ। আলো যেখানে পড়ছে সেখানে চাবিটা বসাও, অরিজিৎ বললেন। ঐশী চাবি বের করল। নির্দিষ্ট ছাঁচে বসাতেই ঘট ঘট শব্দ করে দরজাটা সরে গেল। সামনের ঘর যেন বহু যুগের রহস্য লুকিয়ে রেখেছে। ঘরের মাঝখানে একটি মোটা লোহার সিন্দুক, পেছনে দেয়ালে খোদাই করা শব্দ। রহস্য প্রকাশে আসবে যখন হৃদয় থাকবে নির্মল। অরিজিৎ চাবি দিয়ে সিন্দুক খুললেন। সিন্দুকের ভিতরে মোটা একটি বই, কয়েকটি প্রাচীন মুদ্রা এবং একটি ছোট বাক্স। বইয়ের নাম ভট্টাচার্য রাজবংশের গোপন ইতিহাস। বাক্সের ভিতরে একটা রত্নখচিত মুকুট। ঐশী অবাক হয়ে বলল, এটা তো রাজমুকুট। অরিজিৎ পাতা উল্টে পড়তে থাকেন। এই মুকুট কোনো রাজবংশের নয়, এটি ছিল বাঙালার এক স্বাধীন গোপন সম্রাটের, যিনি ব্রিটিশ যুগে গুপ্ত শক্তি গড়ে তুলেছিলেন। ব্রিটিশরা তা জানত না, কিন্তু সেই ইতিহাস অনিরুদ্ধ রায় লুকিয়ে রেখেছিলেন যাতে জাতি একদিন গর্ব করতে পারে। হঠাৎ গুহার ভেতর থেকে একটা গর্জন, যেন পাথর সরছে। চল ঐশী, আমাদের এখানে আর থাকা ঠিক হবে না। তারা মুকুট, বই ও মুদ্রা নিয়ে বেরিয়ে পড়ে। দরজাটা আবার বন্ধ হয়ে যায় পেছনে। বাইরে এসে অরিজিৎ আকাশের দিকে তাকালেন। সূর্য তখন অস্ত যাচ্ছিল। একটা গোপন ইতিহাস আজ প্রকাশ পেল। কিন্তু এটা শুরু, শেষ নয়। ঐশী মুচকি হেসে বলল, তাহলে এবার তোমাকে এই ইতিহাস প্রকাশ করার লড়াইয়ে নামতেই হবে মিস্টার বসু। অরিজিৎ চুপ করে মাথা ঝাঁকালেন, কারণ তিনি জানতেন এই রহস্যে আরও কেউ আছে যে এই সিন্দুক চেয়েছিল, এবং সে থেমে থাকবে না। মেদিনীপুর থেকে কলকাতায় ফিরে এসেছে অরিজিৎ ও ঐশী। হাতে রাজমুকুট, সেই গোপন ইতিহাসের পাণ্ডুলিপি আর কয়েকটি প্রাচীন মুদ্রা, প্রতিটি জিনিসই ঐতিহাসিকভাবে অমূল্য। ঐশী বলল, এগুলো কি আমরা জাদুঘরে দেব? অরিজিৎ কিছুক্ষণ চুপ থেকে বললেন, এটা সাধারণ কিছু নয়। কেউ না কেউ নিশ্চয়ই জানত এই সিন্দুকের কথা, আর তারা আমাদের খোঁজে আছে। এখনই প্রকাশ করাটা বোকামি হবে। ঐশী একটু ভয় পেয়ে গেল। আপনি কি বলতে চাইছেন কেউ আমাদের পিছু নিয়েছে? তা তো আমরা খুব শিগগিরই জানতে পারব। রাত 3টা, বাইরে হালকা বৃষ্টি। হঠাৎ শব্দ, জানালার পাশে যেন কিছু পড়ল। অরিজিৎ সঙ্গে সঙ্গে উঠে পড়লেন। জানালার বাইরে কাউকে দেখা গেল না, কিন্তু নিচে মাটিতে একটা সিগারেটের শেষাংশ এবং সঙ্গে একটা খামে ছোট্ট একটা কাগজ। তোমরা যা খুলেছ তা কারো নয়। মুকুট ফেরত দাও, নয়তো ইতিহাস আর কাউকে জানাবে না, কারণ ততক্ষণে তুমি থাকবে না।
অরিজিৎ কাগজটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। ঐশী আতঙ্কিত, কে হতে পারে এই? সে কি আমাদের ফলো করছে? এই ব্যক্তি অনেক দিন ধরেই এই রহস্যের পেছনে ছিল। হয়তো সে অনিরুদ্ধবাবুর মৃত্যুর জন্য দায়ী। সময় এসেছে তার পরিচয় জানার। পরদিন অরিজিৎ গিয়ে পৌঁছালেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ব বিভাগে। পুরনো ফাইল ঘাঁটতে ঘাঁটতে পেলেন একটি নাম। রুদ্রনীল ঘোষ, একজন প্রাক্তন প্রত্নতত্ত্ববিদ, যিনি একসময় অনিরুদ্ধ রায়ের সহকর্মী ছিলেন, কিন্তু পরে বিতর্কে জড়িয়ে বিশ্ববিদ্যালয় ছেড়ে দেন। তারপর থেকে তিনি নিখোঁজ। পুরনো একটা ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে লেখা, আমি জানি বাংলার ইতিহাসের গোপন রত্ন কোথায় লুকানো আছে। একদিন আমি সেটা ফিরে পাব, আর তারপর সবাই জানতে পারবে কে সত্যিকারের উত্তরাধিকারী। অরিজিৎ বুঝলেন, মানে রুদ্রনীল সেই সিন্দুক চেয়েছিল, এবং এখন সে জানে সিন্দুক পাওয়া গেছে। অরিজিৎ এর মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল। অভিনন্দন মিস্টার বসু, আপনি মুকুট পেয়েছেন, এবার সেটা ফেরত দিন। রুদ্রনীল, আমি। সিন্দুক আমার ছিল, আমারই থাকবে। আপনি যা পেয়েছেন তা ইতিহাসের জন্য নয়, আমার জন্য। সময় থাকতে মুকুট ও বইটা দিয়ে দিন, নয়তো আপনি আর ঐশী কেউই বাঁচবেন না। কল কেটে যায়। ঐশী বলল, এবার আমরা কি করব? অরিজিৎ বললেন, আমরা ওর খেলায় না নেমে আমাদের মতো করে খেলব। ও চায় গোপন ইতিহাস চেপে যেতে, আর আমি সেটা দেশের সামনে আনতে চাই। অরিজিৎ যোগাযোগ করলেন তাঁর এক বন্ধু সাংবাদিক জয়িতা সেনের সঙ্গে। আমার কাছে এমন কিছু আছে যা ভারতের ইতিহাস বদলে দিতে পারে, তবে সেটা আগে সুরক্ষিত করতে হবে। জয়িতা বললেন, আমার কাছে দুটো নিরাপদ লোকেশন আছে, একটা হিমাচলে, আরেকটা শিলংয়ে। সেখানে রাখলে কেউ খুঁজে পাবে না। ঠিক আছে, ইতিহাসের দলিল ও মুকুট আমি তোমার হাতে তুলে দিচ্ছি। তুমি এটা বিশ্বমানের গবেষকদের হাতে পৌঁছে দাও। ছায়া আরো ঘন হয়ে আসে, রাত বাড়ে। সেই সময় ঐশী জানালার পাশে দাঁড়িয়ে দেখে এক গাড়ি দাঁড়িয়ে আছে, কালো কাঁচের। তার ভেতর থেকে কেউ তাদের দিকেই তাকিয়ে আছে। ঐশী চিৎকার করে ডাকে, স্যার, ওরা এসেছে। অরিজিৎ জানে এটা শুরু। রাত তখন 1টা। অরিজিৎ আর ঐশী ঘরের আলো নিভিয়ে জানালার ফাঁক দিয়ে বাইরে তাকিয়ে আছে। সেই কালো গাড়িটা এখনো রাস্তার ধারে দাঁড়িয়ে। ওরা চলে যাচ্ছে না, ঐশী ধীরে বলল, কারণ তারা জানে আমরা এখনই কিছু করব না। অরিজিৎ উত্তর দিলেন, কিন্তু ওরা এটা জানে না আমরা সকালেই শহর ছাড়ছি। সকালবেলা অরিজিৎ তার সাংবাদিক বন্ধু জয়িতা সেনের মাধ্যমে মুকুট এবং পাণ্ডুলিপি পাঠিয়ে দেন গোপন লোকেশনে। তারপর ঐশীকে নিয়ে একটি পুরনো অ্যাম্বাসাডর গাড়িতে যাত্রা শুরু করলেন শান্তিনিকেতনের দিকে। উদ্দেশ্য, গোপনভাবে কিছুদিন আত্মগোপন। আশ্রমের এক কোণে বসে ঐশী বলল, এই যুদ্ধটা শুধু ধন সম্পদের নয়, সত্য আর ইতিহাসের। অরিজিৎ কিছুক্ষণ চুপ থেকে বলল, রুদ্রনীল শুধু প্রত্নতত্ত্ববিদ নয়, ও একজন উচ্চাভিলাষী মানুষ, যার বিশ্বাস ইতিহাস সে নিজে লিখবে। ও চায় না কেউ জানুক কি ছিল বাংলার প্রকৃত গৌরব। তাহলে আমরা কিভাবে ওকে থামাব? আমরা তার পরিকল্পনায় ব্যবহার করব তার বিরুদ্ধে। দুদিন পর অরিজিৎ একা ফিরে গেলেন কলকাতায়। রুদ্রনীলের ফ্ল্যাটের ঠিকানা তিনি খুঁজে পেয়েছেন, বালিগঞ্জ পার্ক অঞ্চলে এক পুরনো বাংলো। রাত 11টা নাগাদ ছদ্মবেশে তিনি সেই বাংলোর চারপাশ পর্যবেক্ষণ করছিলেন। হঠাৎ সামনের গেট খুলে বেরিয়ে এলো রুদ্রনীল। তার পেছনে আরও 2 জন, গায়ে চামড়ার জ্যাকেট, চোখে কালো সানগ্লাস, তাদের হাতে অস্ত্র। অরিজিৎ বুঝলেন কিছু বড় হতে চলেছে। পরদিন ভোরে অরিজিৎ ঐশীকে নিয়ে একটি খালি গুদামে অপেক্ষা করছিলেন। তিনি রুদ্রনীলকে একটা মেইল পাঠিয়েছেন, যদি তুমি সত্যি ইতিহাসের উত্তরাধিকার চাও, এসো, আমি সে সিদ্ধান্ত তোমার সামনে রাখব। ঠিক সময়মতো রুদ্রনীল হাজির। চোখে জলজলে দৃষ্টি। মুকুট কোথায়? রুদ্রনীল গর্জে উঠল। অরিজিৎ শান্তভাবে বলল, মুকুট এখন জাতির হাতে যাবে। সাংবাদিকরা, ইতিহাসবিদরা, গবেষকরা সবাই জানবে এই সত্য। তোমার মতো মানুষ তা আর লুকোতে পারবে না।
রুদ্রনীল রেগে গিয়ে পকেট থেকে পিস্তল বের করল। আমি অনেক বছর এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। অনিরুদ্ধ রায় আমার স্বপ্ন নষ্ট করেছিল। এবার আমি ইতিহাস লিখব। ঐশী এক ধাপ এগিয়ে গিয়ে বলল, তুমি ইতিহাস লিখবে না, তুমি ইতিহাসের অংশ হবে, এক লোভী বিশ্বাসঘাতক হিসেবে। রুদ্রনীল গুলি ছুঁড়তে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে পুলিশ এসে তাকে আটক করে। জয়িতা আগেই পুলিশকে খবর দিয়েছিল এবং সেই গুদাম ঘিরে ফেলা হয়েছিল। রুদ্রনীল ধরা পড়ে গেল। সাংবাদিক সম্মেলন চলছে। জয়িতা মঞ্চে উঠলেন। আজ আমরা এমন একটি ইতিহাস উন্মোচন করতে চলেছি যা এতদিন লুকোনো ছিল। এই রাজমুকুট এবং পাণ্ডুলিপি প্রমাণ করে যে বাংলায় এক গোপন রাজবংশ ছিল যারা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নিজস্ব প্রতিরোধ গড়ে তুলেছিল। এবং আজ সেই সত্য ফিরে এসেছে। ক্যামেরার ফ্ল্যাশ, সাংবাদিকদের চিৎকার, আর অরিজিৎ বসু এক কোণে দাঁড়িয়ে সব দেখছেন। ঐশী পাশে এসে বলল, আমরা পেরেছি। এটা শেষ নয়, এটা শুরু। এখন নতুন প্রজন্ম জানবে কিভাবে সত্যকে রক্ষা করতে হয়। পত্রিকায় হেডলাইন, বাংলার গোপন রাজবংশের ইতিহাস প্রকাশিত, ধন্যবাদ গোয়েন্দা অরিজিৎ বসুকে। রুদ্রনীলকে কারাগারে পাঠানো হয়। সিন্ধুকের সম্পদ এখন গবেষণা ও সংরক্ষণের জন্য রাষ্ট্রের হাতে। ঐশী আবার বিশ্ববিদ্যালয়ে ফিরেছে, কিন্তু মাঝে মাঝে চিঠি পায় অরিজিৎ থেকে, নতুন কোনো রহস্যের খোঁজে ডাক। 2 মাস কেটে গেছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পাঠাগারে এখন একটি বিশেষ ঘর। নাম রাখা হয়েছে দ্য অনিরুদ্ধ রায় স্মৃতি সংগ্রহশালা। ঘরটির কাচঘেরা ক্যাবিনেটে রাখা আছে সেই ঐতিহাসিক মুকুট, প্রাচীন মুদ্রা এবং পাণ্ডুলিপির ডিজিটাল সংস্করণ। প্রতিদিন ছাত্রছাত্রীদের ভিড় লেগে থাকে, দেখে যায় বাংলার সেই গোপন ইতিহাসের সাক্ষ্য। একদিন অরিজিৎ নিজের ডেস্কে বসে ডায়েরি লিখছেন। এই যাত্রা শুরু হয়েছিল একটি চিঠি দিয়ে, শেষ হয়েছে একটি ইতিহাস খুঁজে পাওয়ার মধ্যে দিয়ে। সত্যকে রক্ষা করা সহজ নয়, কিন্তু সেটাই একমাত্র পথ। রুদ্রনীলকে হারানো যায়, কিন্তু তার মতো আরও মানুষ আছে। তাই লড়াই শেষ নয়। আমি তৈরি আছি। অরিজিৎ বসু। ঐশী এখন একটি গবেষণাপত্র প্রস্তুত করছে। ভট্টাচার্য রাজবংশের সামাজিক প্রতিরোধ, ব্রিটিশ যুগের এক অজানা অধ্যায়। সে বলল, এটা শুধু ইতিহাস নয়, এটা এক চেতনা। আমরা যারা আজ আছি তারা সেই চেতনাকে বহন করি। একদিন অরিজিৎ একটি খাম পায়, প্রেরক রুদ্রনীল ঘোষ, প্রেসিডেন্সি জেল। খামে লেখা ছিল, তুমি জিতেছ অরিজিৎ, কিন্তু মনে রেখো, সত্য চিরকাল লুকোনো থাকলেও মানুষ চিরকাল সৎ থাকে না। তুমি যদি সত্যিকারের রক্ষক হতে চাও তাহলে কখনো থেমো না। তুমি যতই অন্ধকার সরাও, আরও অন্ধকার তোমার পথ আগলে দাঁড়াবে। অরিজিৎ চিঠি পড়ে চুপ করে বসে রইলেন। সন্ধ্যায় অরিজিৎ গঙ্গার ধারে হাঁটছিলেন। সূর্য ডুবে যাচ্ছে, নরম আলো তার চোখে পড়ছে। ঐশী পাশে এসে দাঁড়াল, নতুন কিছু খুঁজে পেয়েছেন নাকি? খুঁজে না পেলেও জানি কিছু না কিছু সামনে আসবে। রহস্য কখনো শেষ হয় না। শুধু মানুষ বদলায়, প্রশ্ন বদলায়, আর ইতিহাস আবার নিজের মুখ খোঁজে। ঐশী হেসে বলল, তাহলে কি নতুন গল্পের জন্য প্রস্তুতি নিচ্ছেন? অরিজিৎ চুপ করে আকাশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, কারণ সত্যকে রক্ষা করতে হলে সব সময় প্রস্তুত থাকতে হয়। এই রকম রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।